ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন। হ্যালো। জি, শোনা যায়, পরিষ্কার শোনা যায়। কেউ রেসপন্স করতেছে না তো আসলে। এই আইনের সাবজেক্টটা হলো সবারই একটা অনীহা কেমন যেন। স্যার, আমি দেখতেছি একজন, দুইজন, তিনজন, আইন চার। সাবজেক্ট না, ধরেন আমি তো ভুল করে লিখে দিছিলাম ক্রনিক ডিজিজ। ঠিক আছে, আসছে তো এই কয়জনই। আসলে হোমিওপ্যাথি শিক্ষাটাই সমস্যা, কোথায় পড়াশোনা করা একটা সমস্যা, বুঝছেন না? পড়াশোনা না করে স্যার পাশ করা যায় তাহলে স্যার পাস তো করা যায় বলেই তো উপস্থিতি নাই। ঠিক আছে, ক্লাস করার আগ্রহ তো নাই, সমস্যাটা ওই জায়গায়। ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা তো সব আরো ভালো ভালো জানে কেমনে পাস করা যায়। সো যাদের আগ্রহ আছে, জ্ঞানের একটু পিপাসা আছে, তারা আসছে। এই হচ্ছে বিষয়। আমরা এই কয়জনের সন্তুষ্ট প্রকাশ করি যে কিছু মানুষ এখনো বেঁচে আছে জ্ঞান অর্জনের জন্য। ঠিক আছে। আরেকটা কারণ হচ্ছে সারা দেশে প্রচুর পরিমাণে বন্যা বৃষ্টি হচ্ছে। এটা জি একটা স্যার, খুব বড় কারণ। হ্যাঁ, অনেক জায়গায় চলতেছে। অনেক জায়গাতে কারেন্ট নাই, নেট নাই, একটা ভয়াবহ পরিস্থিতি চলতেছে। এটা একটা কারণ। যাই হোক আমরা ক্লাস চালাই, অসুবিধা কি? ঠিক তবে আছে। বাংলাদেশে হোমিওপ্যাথি একদম মাজা ভেঙে দেওয়া হয়েছে, একদম শেষ। এইখানে যারা আসতেছে, ঠিক আছে, তারাই সামনে বাঁচবে, আর বাকি গুলোর অবস্থা কি হয় দেখেন। শুরু করেন। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আজকে স্লাইড তৈরি করতে পারি নাই, যাই হোক বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি আজকে স্লাইড ছাড়াই আর কি আপনাদের সাথে আলোচনা করি। আপনারা আমার সাথে আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আজকের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়, মৃত্যু এবং ময়নাতদন্ত, ডেথ এন্ড পোস্টমর্টেম। এই বিষয়টা চতুর্থ অধ্যায়ে আছে সিলেবাস। এখন হচ্ছে আমরা তো মৃত্যু সম্পর্কে আমাদের সবারই মোটামুটি কম এবং বেশি জানা আছে, ঠিক না? এইটা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? কেউ একটু শেয়ারিং করবেন যে মৃত্যুটা কি আসলে, কাকে আমরা মৃত্যু বলবো? একটু আপনারা যদি শেয়ার করতে, কেউ হাত তুলে শেয়ার করেন। জন্ম মৃত্যু এটা কি আমরা জানি না? আর আমাদের কি জানা উচিত না ডাক্তার হিসেবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার যেটুকু স্বাভাবিক, জানেন জি স্যার, স্বাভাবিকভাবে জন্মগ্রহণের পর থেকে আয়ুষ্কাল শেষ হলে যে স্বাভাবিকভাবে মানুষের জীবন অবসান হয় সেটাকে আমরা মৃত্যু বলে জানি স্যার। সুন্দর সুন্দর উদাহরণ। আরো কেউ শেয়ার করবেন? আসল কথা কি, আমি যে সবকিছু জানি এমন তো না, আপনারা তো অনেক কিছু জানেন, ঠিক না? এখানে তো আছে আমরা আসলে নলেজ শেয়ার করার জন্য আসছি, শেখার জন্য আসছি। শেয়ার করেন, তাতে আপনার কথার স্পিড বাড়লো। আপনি আগামীতে আপনার এই যে চতুর্থ বর্ষে আজকে আপনারা আগামী এই চতুর্থ বর্ষ শেষ হইলে আপনারা কেউ কেউ এই হোমিও ডাইজেস্টের টিচার হিসেবে আপনারা নেতৃত্ব দিবেন, আগামী ভবিষ্যৎ আপনারা পরিচালনা করবেন। আমরা এই জন্ম এবং মৃত্যু কাকে বলে যদি এটা না জানি, তাহলে আমাদের অনেক দুর্বলতা না ডাক্তার হিসেবে, যে মানুষ জন্ম নেয় কিভাবে, তার মৃত্যু ঘটে কিভাবে, এবং কাকেই বা না আমরা মৃত্যু বলবো। এটা আমাদের ডাক্তার হিসেবে কি জানা উচিত, কি জানা উচিত না? এটা জানার দরকার।
একটু rest অবশ্যই স্যার, অবশ্যই হ্যাঁ। অবশ্যই স্যার। আমরা যদি স্বাভাবিকভাবে যদি আপনার কথাই রেস ধরে যদি বলি, একজন মানুষের জীবনে যে পরিসমাপ্তি ঘটে, সে জীবনের পরিসমাপ্তি, এটা কি কিন্তু বলা হয় নাই যে আপনার বয়স 60 আপ, 70 আপ, 80 আপ হইতে হবে। জীবনের পরিসমাপ্তির কথা বলা হয়েছে। যে কোনো বয়সে জীবনের কি পরিসমাপ্তি ঘটতে পারে। সকল প্রকার জীবন্ত ক্রিয়ার যে চির সমাপ্তি ঘটে তার নাম হচ্ছে মৃত্যু। এখানে বলা হচ্ছে জীবনের পরিসমাপ্তি যেই জায়গায় ঘটবে আর তখনই হবে মৃত্যু। আবার এই মৃত্যুকে কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। যেমন প্রথম স্তর সোমাটিক ডেথ, দ্বিতীয় স্তরে বলা হয়েছে মলিকুলার ডেথ। এই ব্যাপারে কারোর জানা আছে যে সোমাটিক ডেথ কাকে বলে, মলিকুলার ডেথ কাকে বলে? এই সম্পর্কে কারো জানা আছে? জানা থাকলে শেয়ার। আমার জানা নেই স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা সোমাটিক মৃত্যু এবং মলিকুলার মৃত্যু সম্পর্কে আলোচনা করব। সোমাটিক মৃত্যুটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল মৃত্যু বলা হয়। এটি কোনো মানুষের বাহ্যিক বা সামগ্রিক মৃত্যু। কি ঘটে? এই অবস্থায় মানুষের জীবনের তিনটি প্রধান স্তম্ভ, পরিপাক ও সংবহন তন্ত্র অর্থাৎ হলো হৃৎপিণ্ড, শ্বাসতন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র যেমন মস্তিষ্ক স্থায়ীভাবে কাজ বন্ধ করে দেয়। এর লক্ষণ আমরা কিভাবে বুঝবো? নাড়ি বা পালস পাওয়া যায় না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, চোখ আলোর প্রতি সাড়া দেয় না। বিশেষত এই অবস্থাটি ঘটার পর অত্যন্ত দ্রুত, সাধারণত 5 মিনিটের মধ্যে যদি চিকিৎসকের সহায়তায় কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস বা সিপিআর দেওয়া যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হতে পারে, কিন্তু সময় পার হয়ে গেলে তার স্থায়ী বা চিরস্থায়ী মস্তিষ্কের মৃত্যু ঘটে। এটা হচ্ছে সোমাটিক বা সিস্টেমেটিক মৃত্যু। সোমাটিকও বলতে পারে, সিস্টেমেটিকও বলতে পারে, বা ক্লিনিক্যাল ডেটও বলতে পারে। প্রশ্ন আসতে পারে যে সিস্টেমেটিক মৃত্যু কাকে বলে, সোমাটিক মৃত্যু কাকে বলে। এটা এ ব্যাপারে কারো প্রশ্ন আছে? আচ্ছা, দ্বিতীয় ধাপ হচ্ছে মলিকুলার বা সেলুলার মৃত্যু। সামগ্রিক বা ক্লিনিক্যাল মৃত্যুর কিছু সময় পর শরীরের প্রতিটি কোষ বা কলা টিস্যু যে মৃত্যু ঘটে তাকে সেলুলার মৃত্যু বলে। কি ঘটে এই মলিকুলার বা সেলুলার মৃত্যুর মধ্যে? ক্লিনিক্যাল মৃত্যুর পরেও শরীরের সব কোষ একসাথে মরে যায় না, কারণ কোষগুলো ভেতরে কিছু অক্সিজেন পুষ্টি জমা থাকে। সোমাটিক মৃত্যুর পর ধীরে ধীরে যখন কোষগুলো অক্সিজেন বঞ্চিত হয়, তখন তারা একে একে মারা যেতে থাকে। যখন একজন মানুষ মারা যাওয়ার পরেও কিছু সময় তার অনেকগুলো কোষ জীবন্ত থাকে, অক্সিজেন বহন করে, এবং সময়ের আস্তে আস্তে ধীরে ধীরে যখন সময় গড়াইতে থাকে, তখন আস্তে আস্তে ওই কোষগুলো মারা যেতে থাকে। আমরা হোমিওপ্যাথিতে ভাইটাল ফোর্সের কথা কি জানি? ভাইটাল ফোর্স জীবনী শক্তি। যখন আমাদের এই প্রাণ শক্তিটা চলে যায়, যখন আমাদের ভিতর থেকে যদি আত্মাটা চলে যায়, তখন আমাদের জীবনী শক্তিটাও মৃত্যু ঘটে। আস্তে আস্তে মৃত্যু ঘটার পরে কি হয়? দেহের কার্যকলাপ
সবকিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এর জন্য হচ্ছে হোমিওপ্যাথিতে সবচেয়ে প্রাধান্য দেয় জীবনী শক্তিকে। মানুষের ভিতরে যদি জীবন না থাকে তাহলে ওষুধ দিয়ে, কোন মেডিসিন দিয়ে তাকে বাঁচানো সম্ভব নয়। কাজে আমাদের মৃত্যু সম্পর্কে, কিভাবে মৃত্যু ঘটে সেই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমাদের ডাক্তার হিসেবে অপূর্ণতা থেকে যাবে। কাজে আমাদের এই সম্পর্কে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে মানুষের মৃত্যু ঘটে এবং মৃত্যু ঘটলে তার আকার আকৃতি কেমন হবে সে ব্যাপারে। এই সময়কালকে বলা হয় মস্তিষ্কে যখন স্নায়ু অক্সিজেন ছাড়া 5 মিনিটের মতো বাঁচতে পারে, কিন্তু পেশি বা ত্বকের কোষগুলো সোমাটিক মৃত্যুর পরেও 1 থেকে 2 ঘন্টা তার চেয়েও বেশি সময় বেঁচে থাকতে পারে। এই মলিকুলার মৃত্যু যে যখন হয়, মস্তিষ্ক এবং স্নায়ু কোষগুলো অক্সিজেন ছাড়াই 5 মিনিটের মতো বাঁচে, কিন্তু পেশির অন্যান্য ত্বকের কোষগুলো সোমাটিক মৃত্যুর পরেও 1 থেকে 2 ঘন্টা তার চেয়েও সময় বেশি বেঁচে থাকতে পারে। বিশেষত যখন শরীরের কোষ সম্পূর্ণ মরে যায়, তখন আর কোনোভাবেই মানুষকে জীবিত করা সম্ভব নয়। এই অবস্থার পরে শরীরে পচন ধরা শুরু করে। এই ব্যাপারে কি কারো কোনো শেয়ারিং বা কোনো জানার বিষয় আছে? আচ্ছা, এরপরে আমরা যাব পরের প্রশ্নের উত্তর। মৃত্যুর চিহ্ন লক্ষণগুলো কি কি বর্ণনা করো। একজন মানুষ যে মৃত্যুবরণ করলো, তার চিহ্ন লক্ষণ আমরা জানি না? অবশ্যই জানি। আপনাদের বাসায় যে কেউ একজন হাত তুলে বলেন যে এই মৃত্যু যে হয়েছে তার চিহ্ন কি কি থাকতে পারে। আমরা কি মরা মানুষ দেখি নাই? এমন কেউ আছে এখানে? মৃত্যু হয়েছে মানুষের, এবং মৃত্যু হলে তার চিহ্ন কি কি ধরনের থাকতে পারে? আমরা অবশ্যই শেয়ার করবো, আমরা আলোচনা করবো, আমাদের জানা দরকার আছে। স্যার হার্টবিট বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। অবশ্যই। আর কি কি হইতে পারে? একজন মানুষ মারা গেল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো স্যার বন্ধ হয়ে যাবে স্যার। আরো আর কি কি হইতে পারে? তার শরীরে চিন্তাগুলো ক্রমান্বয়ে কমতে থাকবে। ওকে, আর কেউ শেয়ার করবেন যে মানুষ মারা গেলে তার চিহ্নগুলো কেমন, লক্ষণগুলো কেমন, কি কি ধরনের চিহ্ন বোঝা যায়? তাপমাত্রা কমতে থাকে। হ্যাঁ, একজন বলেন। তাপমাত্রা কমতে থাকে, প্রেসার, রক্তের যে চাপ সেটাও কম থাকে না আর স্যার। ধন্যবাদ। উজ্জ্বল চন্দ্র। হ্যাঁ জি স্যার, সেটা হচ্ছে স্যার তার চক্ষুটা স্থির হয়ে যেতে পারে, অথবা তার স্কিন, চামড়ার যে বর্ণের পরিবর্তন হয়ে যেতে পারে। ওকে, এই যে আপনারা আলোচনা করতেছেন, এই আলোচনার মধ্যে অনেক কিছুই এসে গেছে, ঠিক আছে? একজন মানুষ মারা গেলে তার তো জীবন নিস্তেজ হয়ে যায়, কিন্তু এই মৃত্যুটা আমরা কিভাবে শনাক্ত করব, কিভাবে জানবো? সরি, আমাদের ডাক্তার হিসেবে কি এটা জানা দরকার না যে আসলে কি এই লোকটা মারা গেছে, নাকি শুয়ে রয়েছে, নাকি কোমায় চলে গেছে? ঠিক আছে না? মারা গেলে, একজন লোক মারা গেলে তার চিহ্নগুলো, লক্ষণগুলো কি কি আমাদের অবশ্যই ডাক্তার হিসেবে জানা দরকার না? একজন মানুষ যখন মারা যায়, তার মৃত্যুর চিহ্ন ও লক্ষণগুলো হচ্ছে রক্তের যে সঞ্চালন, এটা বন্ধ হয়ে যায়, নিবৃত্ত হয়ে যায়, হৃদকম্পন শোনা যায় না, মানে হার্টের যে ঢিক 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 শব্দ হয়, এটা আর হবে না। হার্টের যে কম্পন সেটা বন্ধ হয়ে যাবে।
আমরা কি ওই যে কোনো ব্যক্তি মারা গেলে আমরা কি ডান হাত ধরি না বাম হাত ধরি? বলেন তো দেখি আপনারা কি আছেন। আপনারা তো ডাক্তার হয়ে গেছেন সবাই, খালি পরীক্ষা দিলে ফাইনাল দিলেই আপনারা ডাক্তার হয়ে যাবেন। আপনার এই যে মানুষ মারা গেলে আমরা ডান হাত ধরবো না বাম হাত ধরবো বলেন, যে জানার জন্য যে মানুষটা মারা গেছে কেন ধরবো? আপনাদের জানা নাই? জানা না থাকলে বলেন। স্যার বাম হাত ধরবো, কিন্তু কেন ধরবো এটা জানি না। যতদূর জানি স্যার, পুরুষ মানুষের বাম হাতে পালস মাপা হয়, এবং ছেলেদের মেয়েদের ডান হাতে স্যার। না, ভুল হলে ক্ষমা করবেন স্যার প্লিজ। আমরা হলো হার্ট যে বিটটা আমাদের বাম পাশে থাকে, এবং হার্টের যে সঞ্চালন আপনি ওই যে আপনার যখন হার্টের যে ইগুলো পালস যে পরীক্ষা করবেন, আপনি ডান হাতে যখন প্রেসার মাপবেন এবং বাম হাতে প্রেসার মাপবেন, দুইটা কিন্তু বেশ কম। এর জন্য হলো আপনার প্রেসার মাপার সময় যে বাম পাশের ইটা এবং ওই দিকে হলো বুকের যে হার্টবিটটা শব্দ শোনা যায়, ঠিক আছে? এর জন্য পালসটা অনুভব করার জন্য আমরা কি ওই শিরাটা যে পালস হতেছে কিনা, যখন পালসটা আর হবে না বাম হাতে, ঠিক আছে, তখন আমরা বুঝবো যে মারা গেছে। রক্তনালী কাটিলে রক্ত ঠিকনি দিয়া বাইর হয় না, ঠিক আছে? যখন মানুষ মরে যায় তখন কি করলে আপনার কাটলে ঠিকনি দিয়ে রক্ত বাইর হয় না। আর আঙ্গুলের ডগা যদি বাঁধে মানে বাঁধা হয়, অপরিচিত রক্ত প্রত্যাগমন বন্ধ হইয়া আঙ্গুলের ডগায় ফুলে ওঠে। যখন এই মানুষটি হবে আর রক্ত কিন্তু চলাচল করবে না। যদি আপনি এইটা, আমরা যদি আঙ্গুলের ডগা যদি মানুষ যখন জীবন্ত থাকে তখন যদি আঙ্গুলের ডগা যদি আমরা বাঁধি, এটা বাদ খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার রক্ত চলাচল শুরু করে, কিন্তু ওই মৃত মানুষের আর চলাচল করবে না। শ্বাস প্রশ্বাসের নিবৃত্তি বা বন্ধ হয়ে যাওয়া, একজন বলেছেন যে শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে যাবে, বুকের খাঁচা নড়াচড়া বন্ধ হয়ে যাবে, নড়াচড়া করবে না। মুখ ও নাকের সামনে আয়না ধরিলে তাহা ঘোলা হয় না, মানে শ্বাস প্রশ্বাস, যদি শ্বাস প্রশ্বাস নেই তাহলে ওই মুখের কাছে যদি আমরা ধরি তাহলে কিন্তু ওই যে গ্লাস গুলো ওই বাষ্পের কারণে, শ্বাস প্রশ্বাসের বাষ্পের কারণে ঘোলা হয়, কিন্তু তা হবে না নাকের সামনে তুললে। তারপর নাকের সামনে যদি আপনি তুলা করেন, আমরা যারা বেঁচে আছে জীবন্ত মানুষ, ওই তুলা নাড়াচাড়া করবে, কিন্তু যে মারা গেছে তার সামনে তুলা যদি আপনি পাতলা করে ধরেন, ওই তুলাটা আর নাড়াচাড়া করবে, এটা দেখে আমরা বুঝবো যে মারা গেছে। চোখের পরিবর্তন, তার আগে আছে কি, মাংস কি শক্ত হয়ে যাবে, মাংসপেশিগুলো সংকুচিত হবে। এই মৃত্যুর পরে এই মাংসগুলা কঠিন এবং শক্ত হয়ে যাবে। তারপর চোখের পরিবর্তন ঘটবে, মানে কোনো রিফ্লেক্স হবে না, আর চোখের এগুলো অস্বচ্ছ থাকবে, গোলা থাকবে, নরম হয়ে যাবে। চোখে যে ঘোলক আছে সেটা হলো আপনার হলো চাপ কমে যাবে বা চোখ বন্ধ হয়ে যাবে। চর্মের পরিবর্তন, চর্মের যে উজ্জ্বলতা হ্রাস পাবে বা ফ্যাকাশে হয়ে ছাই বর্ণ হবে। শরীর কি ঠান্ডা হয়ে যাবে। প্রথম 3 ঘন্টায় প্রতি 4 ডিগ্রি ফারেনহাইট, তারপরে প্রতি ঘন্টায় 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কমবে। তার মানে যখন এই মানুষ মৃত্যুবরণ করবে আস্তে আস্তে তার শরীরের তাপমাত্রাও কমে যাবে। কেন কমবে বলেন? এই শরীরের তাপমাত্রা কেন কমে যায়? মানুষ মারা গেলে শরীরের তাপমাত্রা কেন কমে যায়? আপনারা
ডাক্তার হিসেবে যদি এগুলো রেসপন্স না করে তাহলে তো সমস্যা। স্যার রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে তো তাপমাত্রা কমে যাবে। থ্যাংক ইউ। আমাদের তো জানা দরকার এগুলো, যে একজন মানুষ মারা গেলে রক্ত এই চলাচল বন্ধ হয়ে যায়, এবং রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তার হলো শরীরের তাপমাত্রা, কারণ কি তার জীবনী শক্তি নেই। জীবনের যদি শক্তি না থাকে, জীবন যদি না থাকে, তাহলে তো রক্ত চলাচল করবে না, রক্ত চলাচলের করার কোনো প্রশ্নই উঠে না, ঠিক না? শুধু রক্ত কেন, কোনো কিছু চলাচল করবে না, একবার শেষ, স্থবির, সব বন্ধ। এ ব্যাপারে কারোর কোনো প্রশ্ন আছে কি বা না জানার? স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা মৃত্যু কিভাবে হয় এবং মৃত্যু হলে তার লক্ষণগুলো কি আমরা জানলাম। এরপরে আমরা আরেকটা প্রশ্নের উত্তর করব। আমরা জোরপূর্বক শ্বাসরোধ জনিত মৃত্যুর কারণগুলো লিখবো। এই ধরনের প্রশ্ন আসতে পারে। জোরপূর্বক শ্বাসরোধ জনিত মৃত্যুর কারণ লিখবো, তা মানে কি? শ্বাসরোধ কইরা জোরপূর্বক একজন মানুষের মৃত্যু ঘটানোকে এই শ্বাসরোধ বলে। তাহলে জোরপূর্বক শ্বাসরোধ জনিত মৃত্যুর কারণগুলো কি কি নিম্নরূপ আলোচনা করব। এখানে আপনাদের মধ্যে কেউ আছে যে শ্বাসরোধ করে মৃত্যুর কারণ কিভাবে নিশ্চিত করে, যে কিভাবে শ্বাসরোধ হয়ে মারা যায় মানুষ? একটা কারণ বলেন, কেউ হাত তুলে বলেন, সহজ প্রশ্ন, সহজ উত্তর আমরা আলোচনা করি। এটা তো আসলে স্যার গলা টিপে হতে পারে স্যার, এটা হাত দ্বারা হতে পারে, অথবা গলায় দড়ি বা অন্য কোনো শক্ত জাতীয় কোনো কিছু, বা নাক নাক মুখ চেপে শ্বাসরোধ করে মৃত্যু অপমৃত্যু ঘটাতে পারে স্যার। খুব সুন্দর সুন্দর, আপনি তো সব উত্তর বলেই দিয়েছেন। ঠিক আছে, গলায় ফাঁসি দিয়া শ্বাসরোধ করে, গলা টিপে চার পা ধরিয়া, ঠিক আছে। আর কেউ পানিতে চুবায় মারে, ডুবায় মারে, এরকম হইতে পারে শ্বাসরোধ করে। কোনো বস্তু যদি শ্বাসনালীতে আটকে যায়, ঠিক আছে, ওভাবে মারা যেতে পারে। বা শ্বাসনালী প্রবেশ করাইয়া কাপড় বা হাত দ্বারা নাক মুখ চাপা ধরলে জোরপূর্বক তখন মানুষ মারা যাইতে পারে। তাহলে শ্বাসরোধ পূর্বক যে কারণগুলো আমরা জানলাম। এখন যে জিনিসটা আমরা তো চিকিৎসা আইন বা চিকিৎসা শাস্ত্রে জানি যে কোমা শব্দটা, কোমা, এই শব্দের সাথে কি কি পরিচিত আছে? হাত তুলে। কোমা, কোমাটা কি একটু শেয়ার করেন, কে জানে কোমা? স্যার যতটুকু জানি স্যার, কোমা হলো শ্বাস প্রশ্বাস সচল থাকবে কিন্তু তার সেন্স থাকবে না, বাহ্যিক অনুভূতি তার মানে অনুভূতি লেস হবে স্যার। আরো কেউ? মানে সে সব স্যার শুনবে কিন্তু রেসপন্স করতে পারবে না স্যার। শুনবে, বুঝবে, কিন্তু রেসপন্স করার মতো তার যে সক্ষমতা শারীরিক বা অন্য কোনো সিমটম, অন্য কোনো সাইন সিমটম দ্বারা সে তার অনুভূতি ব্যক্ত করতে পারবে না স্যার। সুন্দর হয়েছে। আচ্ছা, এই কোমাটা হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ মাঝখানে, ঠিক আছে, মানে অচেতন অবস্থা, এটাকে বলে কোমা। আরো যদি আমরা বিস্তারিত জানতে চাই, চোখ বন্ধ থাকবে কিন্তু চোখ খুলতে পারবে না,
মানে এমন হচ্ছে যে মনে হচ্ছে গভীর ঘুমে সে আছে, ঠিক আছে, নিঃশ্বাস নিবে, কিন্তু তার কোনো সেন্স থাকবে না। ঘুমন্ত মানুষকে ডাকলে, ধাক্কা দিলে উঠে, কিন্তু কোমায় থাকা রোগীকে কোনোভাবেই জাগানো যায় না। বেদনা বা ব্যথায় সাড়া না দেওয়া, রোগীর চিমটি কাটলেও, সুচ ফুটালেও কোনো কি শব্দ করবে না, কারণ তার সেন্স নাই, কথা বলতে বা নাড়াচাড়া করতে পারবে না। রোগী নিজে থেকে কোনো কথা বলতে বা হাত পা নাড়াতে পারবে না। এখন হচ্ছে কোমা কেন হয়, এই কোমার কারণটা কি, কি কি কারণে কোমা হতে পারে? আমরা কে কে জানি কোমা কেন হতে পারে, কি কি কারণে হতে পারে? এটা আমাদের জানা দরকার। তো একজন ডাক্তার হিসেবে আমাদের অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোমায় একজন মানুষ জীবন মৃত্যু সন্ধিক্ষণে কেন চলে গেল, এবং এটা কি কি কারণে হতে পারে কোমাটা। স্যার দুর্ঘটনাজনিত কারণে হতে পারে, বা রোগজনিত কারণে যখন রোগের কঠিন মুহূর্ত উপস্থিত হয়, ঠিক সেই মুহূর্তে এমন হতে পারে। রোগের লাস্ট স্টেজ যখন থাকে, ক্যান্সার হতে পারে, বা ফুসফুস সংক্রমণ জনিত টিবি বা নিউমোনিয়া এই জাতীয় রোগে, বা ডায়রিয়া জনিত কারণে হতে পারে। ঠিক আছে, আপনার স্ট্রোক, তারপর স্যার হেড ইনজুরি, তারপর স্যার ডায়াবেটিক জনিত সুগার ফল করলে এসব কারণে হতে পারে। ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে। নিউরোলজিক্যাল কারণ, মেনিনজাইটিস, মাথার খুলিতে আঘাত লাগলে বা আহত হলে, মৃগী রোগ, একজন মির্কি রোগ দেখছেন কিনা, ওরা আমাদের গ্রামে বলে মির্কি রোগ, মৃগী। এই মৃগী রোগ যদি কারো থাকে, ওই অবস্থায় যদি তার হয়, ওই কোমাতে চলে যায়, সে বেঁচে আছে না মারা গেছে সে জানে না। ওই মৃগী রোগীকে যদি আপনি ওই চর থাপ্পড় মারেন, ঝাঁকানি দেন, সে বুঝবে না, কিন্তু কিছুক্ষণ পরে তার এটা সেন্স আসবে, এটা কোমা বলে। ওই সময় ব্রেন টিউমারের কারণে আপনার কোমা হইতে পারে। কার্ডিওভাস্কুলারের কারণে, যেমন থ্রম্বোসিস, তারপর সন্ন্যাস রোগ, সেপ্টিসিমিয়া প্রভৃতি কারণে আপনার হইতে পারে, কোমা হইতে পারে। আর ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিস ফল্ট কলেজে একজন ভাইয়া বলছে, সম্ভবত মাসুম ভাই, ডায়াবেটিস এর যে ফল্ট করলে সে কোমা চলে যেতে পারে। তারপরে আপনার ব্রেনের যেমন স্ট্রোক করলে কোমায় চলে যেতে পারে, কোন দুর্ঘটনার কারণে কোমা যাইতে পারে। হার্টের যে হৃদক্রিয়া, মানে হার্ট রোগ যদি হয়, তখনও একজন মানুষ কোমায় চলে যেতে পারে। লিভারের যদি ক্রিয়া বন্ধ হয়ে যায়, তখনও সে কোমায় চলে যেতে পারে। কিডনির ক্রিয়া যদি বন্ধ হয়, তখন হলো আপনার কোমায় চলে যেতে পারে। কেউ যদি বিষ পান করে, সে ব্যক্তি কোমায় চলে যেতে পারে। অ্যালকোহল পান করলে ওই ব্যক্তিও কোমায় যেতে পারে। ঘুমের ঔষধ যদি কেউ অতিরিক্ত সেবন করে, ওই ব্যক্তিও কোমায় চলে যেতে পারে। এখানে আমাদের একটা ওষুধের কথা বলেছে যে ওপিয়াম যদি বেশি পান করে বা সেবন করে, কোমায় চলে যেতে পারে। কার্বলিক অ্যাসিড, আচ্ছা, ওই যে ওষুধের বিষক্রিয়া, এটাই বলা হয়েছে আর কি। এই যে আমরা যে উপরে যে আলোচনা করলাম, এগুলোর কারণে আমাদের যে কোনো মানুষ কোমায় চলে যেতে পারে। যেমন দুর্ঘটনার কারণে ব্রেনে আঘাত লাগলে, হার্টে যদি কোনো সমস্যা হয়, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, সে কোমায় চলে যেতে পারে। এবং কোমা কতদিন থাকবে বলা যায় না। অনেক ব্যক্তি আছে যে কোমা থেকে আর ফিরে আসে না, জীবন মৃত্যু সন্ধিক্ষণে তার জীবনটা চলে। ওই সময় হলেও ওই রোগীকে আইসিইউতে নেওয়া হয়।
ঠিক আছে, লাইফ সাপোর্টে রাখার জন্য ওই আইসিইউতে রাখা হয়। ওই ব্যক্তিকে যখন কোমাতে চলে যায়, সে আর ভালো মন্দ বুঝে না, শুধু নিঃশ্বাসটুকু নিতে পারে, কিন্তু তার কমন সেন্স বা সাধারণ যে সেন্স, কোনো সেন্স থাকে না। এই ধরনের অবস্থাকে আমরা কোমা বলি, এবং কি কি কারণে কোমা হয় সেটা আমরা জানলাম। এ ব্যাপারে কারো আরো কিছু প্রশ্ন থাকতে পারে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে হলো হঠাৎ মৃত্যুর কারণ। যেহেতু আমরা আজকে মৃত্যু নিয়ে পড়তেছি, ঠিক না? হঠাৎ মৃত্যুর কারণ, কেন হঠাৎ মৃত্যু হইতে পারে, এটা আমাদের ডাক্তার হিসেবে জানা দরকার না? হঠাৎ যে মৃত্যু হইলো, কেন হইলো, কেন মানে কি কি কারণে হইতে পারে একজন মানুষের হঠাৎ মৃত্যু ঘটে? জি, স্যার হার্ট অ্যাটাক জনিত কারণে হতে পারে, ব্রেন স্ট্রোক জনিত কারণে হতে পারে, দুর্ঘটনা জনিত কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে। ঠিক আছে, সুন্দর আপনার কথা। আর কেউ শেয়ারিং করবেন? এখানে ছেলেরাই শুধু শেয়ারিং করতেছে। এখানে আছে কি লিপি রয়, রোকসানা, আপনারা তো শেয়ারিং করতে পারেন। আপনার কি আছেন নাকি খালি হাজিরা দিয়ে আপনারা নীরবতা পালন করতেছেন? আচ্ছা, এই হঠাৎ যে মৃত্যু হয়, হঠাৎ মৃত্যুর যে কারণগুলো, আমরা বিভিন্ন কারণে হইতে পারে একজনের হঠাৎ মৃত্যু হইতে পারে। মানে শ্বাসযন্ত্রের যে পীড়া, যেমন সাংঘাতিক ভাবে, যেমন হাঁপানি, আর অনেক আছে, ওই রোগের কথাগুলো লেখা আছে, যে শ্বাসযন্ত্রের যে পীড়া, এর কারণে হঠাৎ মৃত্যু হইতে পারে। রক্ত সংবহন তন্ত্রের পীড়া, এক ভাই বলছে যে হার্টের যে পাল্পের যে রোগ বা হার্টের যে কারণে, হার্ট স্ট্রোকের কারণে যে কোনো মানুষ হঠাৎ মারা যেতে পারে। স্নায়ুতন্ত্রের যে পীড়া, যেমন আপনার টিউমার কারণে, তারপর হলো ব্রেন যদি হেমোরেজ হয় এর কারণে, এই ধরনের অনেক কারণেই স্নায়ুর যে পীড়াগুলো, এই কারণেও আপনার মানুষ হঠাৎ করে মারা যেতে পারে। সংক্রমণ পীড়া, আমরা অনেকেই জানি, যেমন কোভিড-19 এর কারণে অনেক মানুষ হঠাৎ করেই মারা গেছে। যেমন সংক্রমণ রোগ বলতে যে কলেরা হইলে মানুষ বমি করে, পাতলা পায়খানা হয়, অনেক ব্যক্তি আছে এক রাতেই মারা যায়। টাইফয়েডের কারণে অনেক ক্ষেত্রে মারা যায়। ইনফ্লুয়েঞ্জা হইলেও অনেক ক্ষেত্রে মারা যায় হঠাৎ করে। তারপরে হচ্ছে আপনার ডেলিভারির সময় ওই রোগী হয়তো রক্ত শূন্যতা হয়ে বা কোনো একটা কারণে হঠাৎ করে ওই ডেলিভারির সময় মহিলা মারা যেতে পারে। তারপর আরো কারণ আছে আপনার, অনেক রোগী যেমন পায়খানা হয় না, পেট ফুলে যায়, এর কারণে মারা যেতে পারে। অনেক রোগী আছে যে তার প্রস্রাব আটকে যায়, কোনোভাবে সে প্রস্রাব করতে পারে না, ওই ধরনের বা এই প্রস্রাব বা পায়খানা যদি বের করা না যায়, ওই রোগীও হঠাৎ করেই মারা যায়। আরেকটা প্রশ্ন আছে আপনার, আত্মহত্যার সংজ্ঞা লিখো, আত্মহত্যার কারণগুলো লিখো।
এই ব্যাপারে আত্মহত্যা বলতে আমরা কি বুঝি? আমাদের ডাক্তার হিসেবে কি মনে হয়, আমাদের কি ধারণা আত্মহত্যা বলতে কি বুঝি? একটু শেয়ার করেন। এখানে লিপি রায় আছে, আপনি আত্মহত্যা বলতে কি বুঝে একটু শেয়ার করেন। স্যার, মানসিক চাপ থেকে যখন মানুষ নিজেকে নিজে হত্যার উদ্দেশ্যে যে কাজ করে এবং নিজেকে মৃত্যুর মুখে পতিত করে, সেটাকে আত্মহত্যা বলে। আমি সুন্দর, হয়তো পরিপূর্ণভাবে বলতে পারলাম না, আমি আমার মতো করে বললাম। হ্যাঁ সুন্দর, খুব সুন্দর হয়েছে আপনার উত্তরটা, সঠিক, সুন্দর হয়েছে। আত্মহত্যা বলতে আমরা সাধারণভাবে বলি নিজেই নিজের জীবনকে বিনাশ করে তাকে আত্মহত্যা বলি। কোনো ব্যক্তি আত্মহত্যার ব্যাপারে অন্যকে সাহায্য করিলে নরহত্যার সমান অপরাধী হয়। যে জিনিসটা হচ্ছে, কোনো ব্যক্তি সে মানসিক শারীরিক যে কোনো কারণে হোক যদি নিজে নিজেকে বা নিজে জীবনকে বিনাশ করে, নাশ করে, তাকে আমরা কি আত্মহত্যা বলি। এখন হচ্ছে এই যে একজন মানুষ নিজের নিজের জীবনকে, মানুষ সবাই নিজেকে ভালোবাসে, নিজের জীবনকে বিনাশ করে কি কারণ? এই কারণগুলো তো অবশ্যই আছে। এই আত্মহত্যা বা নরহত্যা আমরা যদি ডাক্তার হিসেবে বিবেচনা করি, এটা মাইসমেটিক যে কারণ এইগুলো আমরা খুঁজে পাবো, এবং যেটা আইনের দিক বা সামাজিক দিক বা মনস্তাত্ত্বিক, সেটা যদি বিবেচনা করি, সেটাও আমরা এই কারণগুলো খুঁজে পাবো। আত্মহত্যার কারণ কি কি কারণে আত্মহত্যা করতে পারে একজন মানুষ? এত সুন্দর জীবন, একটাই মাত্র জীবন, একবারই মানুষ জন্মবে, কি কি কারণে মানুষ আত্মহত্যা করতে পারে? আমাদের ডাক্তার হিসেবে কি এটা জানা উচিত না, বা জানা দরকার না? প্রশ্ন জাগে না মানুষের? আপনারা কেউ সহযোগিতা করেন, আত্মহত্যা কি কি কারণে হতে পারে? একজন মানুষ কেন আত্মহত্যা করবে? এবং জীবনের প্রতি শ্রদ্ধ হয়ে স্যার আত্মহত্যা করতে পারে। পারিবারিক কলহ বা ধন সম্পদ, অর্থ সম্পদ, এইসবের সাথে কলহের কারণে হতে পারে স্যার। আহ প্রেম প্রেম ঘটিত কারণে হতে পারে স্যার, বিরহের কারণে হতে পারে স্যার। আহ এইরকম স্যার। হুম, যথেষ্ট সুন্দর হয়েছে। উজ্জ্বল ভাই, আপনি একটু স্যার, শেয়ার। বর্তমানে অনেকের এই বিশ্বকাপ চলাকালীন অনেকের প্রিয় দল বিদায় নেওয়ার কারণে আত্মহত্যা করেছে। থ্যাংক ইউ। উজ্জ্বল ভাই একটু শেয়ার করেন, আপনি কি জানে করতে চাচ্ছিলেন? স্যার বলতে চাচ্ছিলাম যে পারিবারিক গোলযোগের কারণেও সেটা হতে পারে, অথবা কেউ পরীক্ষায় ব্যর্থতার কারণেও আত্মহত্যা করতে পারে, অথবা কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি সে অনেক আহ, দুরারোগ্য ব্যাধি ভুগছে, সেই কারণেও সে অনেক সময় আত্মহত্যা করতে পারে বলে আমরা মনে করছি। সুন্দর, সবারই পার্টিসিপেন্ট সুন্দর হচ্ছে। আমরা যেটা বলি যে স্বামী স্ত্রী যে ঝগড়া, ঠিক আছে, মানসিক অশান্তির কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। যেমন সাংসারিক যে গোলযোগ, দুশ্চিন্তা, এই কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। একই পরিবারে বিভিন্ন সদস্যের মধ্যে কলহ, এর কারণে মানসিক ভাবে মানে ভারাক্রান্ত হয়ে সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে। কোনো বাচ্চাকে যদি অতিমাত্রায় শাসন, বকাঝকা বা এই ধরনের শাস্তি প্রদান, এগুলো অনেক বাচ্চারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে। কিছুদিন আগে দেখলাম যে
না, ওটা আত্মহত্যা না, ওটা খুনই বলা হচ্ছিল। কিছু কিছু মানুষ অবৈধ সম্পর্কে জড়ায় যায়, সেই সম্পর্ক মা এবং বাবা অথবা সমাজ কেউ এটা মেনে নেয় না। না মেনে নেওয়ার কারণে ছেলে অথবা মেয়ে যে কেউ আত্মহত্যা করতে পারে মানসিক জ্বালা যন্ত্রণা। মানুষের আবেগ দমন না করতে পারে যে কোনো মানুষ আত্মহত্যা করতে পারে, যে কোনো মানুষ। যেমন কিছুক্ষণ আগে যে ভাই বলেছে যে ওই বিশ্বকাপে একজন পরাজয় হলো, পরাজিত, সে কোন দেশের, ব্রাজিল কোন দেশের, তারা খেলাধুলা করছে, এই দেশে সে আবেগ দমন করতে পারে না, সেই কারণে একজন মানুষ আত্মহত্যা করতে পারে। আমি একটা প্রশ্ন শেষে রাখবো যে কোন মায়াজমের রোগীরা আত্মহত্যা করতে পারে, আপনারা মনে মনে চিন্তা করেন। স্যার, সিফিলিটিক মায়াজমের রোগীরা আত্মহত্যা প্রবণ হয়। চরম দুঃখ, দুঃসংবাদ শুনেও মানুষ কি আত্মহত্যা করতে পারে। কোনো বিদ্বেষ, হিংসা বিদ্বেষের কারণে মানুষ কি আত্মহত্যা করতে পারে। কোনো মানুষ যদি অর্থ সম্পদ হঠাৎ করে সম্পদটা তার হাতছাড়া হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সেই দুঃখ বেদনা কোলাইতে না পেরে সে ব্যক্তিও আত্মহত্যা করতে পারে। চরম সুখ, দুঃখ, দুঃসংবাদ শুনেও যে কোনো মানুষ আত্মহত্যা করতে পারে। অতি ঘনিষ্ঠ মানুষের যে অনেক ভালোবাসতো, কেউ মারা গেল, সেই দুঃখকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে। ঠিক আছে, যন্ত্রণাদায়ক কোন দুঃখ কষ্ট থেকে নিজেকে বাঁচাতেও আত্মহত্যা করতে পারে। অনেক ছাত্রছাত্রী আছে যে পরীক্ষায় ফেল করার কারণে, অকৃতকার্য হওয়ার কারণে আত্মহত্যা করতে পারে। প্রেমে ব্যর্থ, এক ভাই বলেছে যে প্রেমে ব্যর্থ হয়েও আত্মহত্যা করতে পারে। দারিদ্রতার কারণে, যেমন পরিবারের ভরণ পোষণ করতে পারে না, ঠিক আছে, এর জন্য একজন মানুষ কি আত্মহত্যা করতে পারে। অনেক বিবাহিত মেয়ে ওই স্বামীর অত্যাচারের কারণে অথবা যৌতুকের কারণে তাকে অত্যাচার করে, বা যে কোনো কারণেই অত্যাচার করে যে কোনো মেয়ে, এই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে। দুর্ভিক্ষর কারণে মানুষ কি আত্মহত্যা করতে পারে, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে আত্মহত্যা করতে পারে। এবং ক্ষুধার্ত অবস্থায় ছেলে মেয়ের কষ্ট দেখে সহ্য করতে না পেরে একজন মানুষ সুইসাইড করতে পারে। কিছুক্ষণ আগে একজন মানুষ ভাই বলেছে যে যেমন যন্ত্রণাদায়ক ব্যাধি, দুরারোগ্য ব্যাধি সে সহ্য না করতে পারে আত্মহত্যা করতে পারে। যেমন ক্যান্সার, পক্ষাঘাত, পেটের ব্যথা, অনিদ্রা, এইসব অসহ্যকর জ্বালা যন্ত্রণাময় কিছু ব্যাধির কারণে সে সহ্য করতে না পেরে সুইসাইড করতে পারে। রাজনৈতিক কারণে আটক বন্দীরাও কি অন্বেষণ, ধর্মঘটের কারণে তারা সুইসাইড করতে পারে, আত্মহত্যা করতে পারে। এবং কোনো কোনো ব্যক্তিকে মানে সুইসাইড করার জন্য মগজ দোলাই দেওয়া হয়। অনেকে ওই যে মুক্তিযুদ্ধের সময় যেমন আপনার ট্যাঙ্ক গোলা কামানের ইয়েতে নিজের ইয়েতে মাইন্ড করে ঝাঁপাই করছে, এটা আমরা শুনছি। এরকম যুদ্ধের ক্ষেত্রেও অনেক সৈন্য বা যারা নিবেদিত প্রাণ তারা ঝাঁপাই পড়ে, তারা সুইসাইড করে। বা
অনেকে আছে যে নিজে মরবে জানেও অনেক জায়গায় সে আত্মঘাতী বোমা হামলা করে, সুইসাইড করে। এ ব্যাপারে আরো কারো কোনো প্রশ্ন বা সহযোগিতা সহভাগিতা যদি থাকে আপনারা আলোচনা করতে পারেন। স্যার কিছুদিন পূর্বে একটি গেম বের হয়েছিল অনলাইন, ব্লু হুয়েল। ওই গেমের কারণে সারা বিশ্বে বহু লোক, বিশেষ করে তরুণ যারা আছে, তরুণ বয়সী, তারা আত্মহত্যা করছে বলে আমরা খবর পাইছি। ওই গেমেরটা হচ্ছে মানে গেমের আসক্তি হয়ে মানে ওই মানুষের ব্রেনটা এমন হয় মানে ই করতে করতে মানে অন্য ধরনের সে মানে ওই পাগলের মতোই বলা চলে, ওই তার এইগুলো সহ্য করতে না পেরে এরকম সুইসাইড করে। ঠিক আছে আপনার কথাটা? স্যার আমি হোমিও ডাইজেস্টের গাইডেন্স প্রোগ্রামের একজন স্টুডেন্ট। আমার অনলাইনে ফর্ম অলরেডি দিয়ে দিছে, আমি একটু বিদায় নিতে চাচ্ছি। বুঝলাম না আপনার কথা। হোমিও ডাইজেস্টের অনলাইন গাইডেন্স প্রোগ্রাম যে আছে, হুম 7ম ব্যাচের আমি স্টুডেন্ট, ওইখান থেকে লিংক দিছে। ওকে, আমরা এই 9:40 বাজে, তো আমরা সবাই বিদায় নেব। ঠিক আছে। আপনারা একটু ওই যে পোস্টমর্টেমটা পড়ে নেবেন, ঠিক আছে? এ ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। পোস্টমর্টেমটা আপনারা একটু পড়ে নেবেন নিজের মতো করে। আর অন্যান্য এগুলো আপনার এখন তো 6 মাস চলে, আপনাদের পরীক্ষা হয়তো সামনে আসা পড়বে, আপনারা একটু এখন থেকে প্রিপারেশন নেন, ঠিক আছে? স্লাইড দিয়ে পড়তে পারলাম না, দুঃখিত বিভিন্ন কারণে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, শুভকামনা।